আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, যে যেখানে আছো আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আমি তোমাদের সাথে আজকে থার্ড ইয়ার, যারা অনার্স থার্ড ইয়ার, ঢাকা কলেজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স থার্ড ইয়ারের ছাত্রদের সাথে আমার আজকের অনলাইনে দ্বিতীয় দিনের মতো ক্লাস। আশা করি যে যেখানে আছো আমার এই অনলাইন ক্লাসে আজকে সবাই উপস্থিত আছো। তোমরা যারা প্রথম দিন ক্লাস করেছো তারা তো জানো যে আমি কি পড়িয়েছি, আর যারা প্রথম ক্লাসটা মিস করে গিয়েছো আশা করি সেটা কি ফেসবুকে যে গ্রুপে গিয়ে পাবে, ক্লাসটা তোমরা অ্যাটেন্ড করতে পারবে, দেখতে পারবে। তো তারই ধারাবাহিকতায় সেই প্রথম দিন আমি কি পড়িয়েছিলাম, যে প্যালিনোলজি নিয়ে পড়াচ্ছিলাম তোমাদেরকে। তোমরা সবাই জানো যে আমি তোমাদের যে থার্ড ইয়ারে যে কোর্সটা আছে জিমনোস্পার্ম, পেলিওবোটানি এবং পেলিনোলজি, সেই সাবজেক্টের পেলিনোলজি অংশটুকু তোমাদের ক্লাস নিব। তো প্রথম ক্লাসে যারা ছিলে তারা তো জানোই যে আমি কি পড়েছি। তারপরও আমি একটু আবারও ওই আগের ক্লাস থেকে একটু রিভাইজ করে তারপর শুরু করছি আজকের ক্লাস, ঠিক আছে? তো পেলিনোলজি, এখানে দেখো একটা কি ফুলের কি লম্বচ্ছেদ দেওয়া আছে, তাই না? তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো এইখানে হচ্ছে কি আমি কি পড়াছিলাম, পেলিনোলজি। পেলিনোলজিটা হচ্ছে কি পরাগরেণুবিদ্যা, যেটা বাংলা হচ্ছে পরাগরেণুবিদ্যা, যেখানে হচ্ছে বিজ্ঞানের যে শাখায় কি পোলেন বা পরাগরেণুর গঠন, আকার, আকৃতি, মানে পরাগরেণু সম্পর্কে আলোচনা করা হয়, অনুশীলন করা হয়, সেটাকে বলা হয়, সেই সাবজেক্টটাকে বলা হয় পেলিনোলজি বা পরাগরেণুবিদ্যা। ল্যাটিন ক্রিয়াপদ পেলিনিন থেকে, এই পেলিনোলজি শব্দটা এসছে। অস্ট্রীয় দুইজন বিজ্ঞানী হাইড এবং উইলিয়ামস সর্বপ্রথম এই পেলিনোলজি শব্দটা প্রকাশ করেন, ঠিক আছে? এটা আমি প্রথম ক্লাসে তোমাদেরকে জানিয়েছি। তারপরও আবারও বললাম, যেহেতু অনেকে হয়তো ক্লাসে ছিলে না, যেটা হচ্ছে যে পেলিনিন একটা শব্দ, যেমন হচ্ছে যে এটা কিনা বাতাসে ভেসে বেড়ায়। হ্যাঁ, পরাগরেণুটা খুব সূক্ষ্ম, হালকা, ক্ষুদ্র হতে পারে, যার জন্য কি হয় যে এটা সহজে কি বাতাসে ভেসে বেড়ায়। আমি আগেও বলেছি, প্রথম ক্লাসে বলেছি, আবারও বললাম যে পেলিনোলজিটা হচ্ছে কি বললাম যে ভূপৃষ্ঠের এমন কোনো জায়গা নাই যেখানে হচ্ছে কি এই পোলেনটা পাওয়া যায় না। সেটা তুন্দ অঞ্চল বলো, গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চল বলো, সমুদ্র, বায়ু, সবখানেই প্রচুর পরিমাণে কোটি কোটি লক্ষ লক্ষ পেলিনোলজি রয়েছে, মানে পোলেন রয়েছে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে পেলিনোলজি পড়াতে গিয়ে বলেছিলাম যে দেখা গেছে যে আদিকাল থেকে এখন পর্যন্ত যে পলেনগুলো রয়েছে, যে বলেন যে পলেনগুলো তো বাতাসে ভেসে বেড়ায়, সেগুলো একসময় ভাসতে ভাসতে একসময় কি করে মাটিতে পড়ে যায়। সেই মাটিতে যে মৃত্তিকায় সেটা ক্রমান্বয়ে আস্তে আস্তে কি স্তরে স্তরে সজ্জিত থাকে, যেটা একসময় কিনা জীবাশ্মে পরিণত হয়। এই যে মাটিতে স্তরীভূত হয়ে রয়েছে, যেটা বলছি যে সে প্রাচীন কাল থেকে, হ্যাঁ, সে জুরাসিক পিরিয়ডে, যেটা হচ্ছে যে জুরাসিক পিরিয়ড বলে, তার আগে পিরিয়ড বলে, অতি প্রাচীন কাল থেকে বর্তমান পর্যন্ত যে প্রচুর পরিমাণে কোটি কোটি লক্ষ লক্ষ কি পোলেন মাটির স্তরে রয়েছে, এবং সেটা কি অবিকৃত অবস্থায় জীবাশ্ম হিসেবে রয়ে গেছে। হ্যাঁ, আর যেটা বলছিলাম যে পোলেনের কথা, যে পোলেনটা হচ্ছে কি পেলিনিন শব্দ থেকে এসছে, এটা হচ্ছে বাতাসে ভেসে বেড়ায়। তাহলে পোলেনটা যেটা বলছি যে অপুষ্পক, তোমরা ট্যাক্সোনমিতে পড়ে এসছো, যেটা যে আমরা জানি উদ্ভিদে, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে কি থাকে, যে ফুলের যে চারটা অংশ থাকে, তৃতীয় যে স্তবক, একটা আদর্শ ফুলের যে স্তবক গুলো থাকে, যে বাইরের দিকে যেটা দেখো যে বিটি, যেটাকে বলা হয় যে সেপাল, তারপর হচ্ছে কি করোলা, এবং এই করোলার ভিতরে যে এই অংশটা, এটা হচ্ছে কি পরে যে স্তবকটা, সেটা হচ্ছে কি অ্যান্ড্রোসিয়াম, অ্যান্ড্রোসিয়াম বা পুংস্তবক। তারপরটা তো তোমরা জানো, ভিতরে সবচেয়ে ভিতরের স্তরটা হচ্ছে কি গর্ভাশয়। এখানে আবার আলাদা করে একটা আমি ওভারি বা গর্ভাশয়কে দিয়েছি, যার ভিতরে কি থাকে, ওভুল থাকে বা ডিম্বাণু থাকে। আচ্ছা, আর যেটা বলছিলাম, আমরা যেহেতু পোলেন নিয়ে কথা বলছি, যার জন্য আমি এই ছবিটা তোমাদেরকে আবার আজকে দেখিয়ে দিচ্ছি। তো সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে এটা, আর অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে পরাগরেণুটাকে কি বলা হয়, স্পোর বা রেণু বলা হয়। অপুষ্পক উদ্ভিদ কোনটা সেটা তো তোমরা নিশ্চয় জানো, বায়োফাইট, টেরিডোফাইট, এগুলো হচ্ছে কি হাইক্রিপ্টোগ্যামস বা অপুষ্পক উদ্ভিদ, ঠিক আছে? যে হাইক্রিপ্টোগ্যামসে তোমরা পড়েছো, যে মানে ক্রিপ্টোগ্যামসের মধ্যে পড়েছো। তো এখানে হচ্ছে কি বলছিলাম, যে থার্ড পুষ্পের যে তৃতীয় স্তবকটা অ্যান্ড্রোসিয়াম বলা হয়, সেই অ্যান্ড্রোসিয়াম, এটা আলাদা করে আবার আরেকটা কি দেখিয়ে দিয়েছি এখানে, যে এটা দেখো, যে এই যে একটা পরাগধানী পরে পুংস্তবক বা অ্যান্ড্রোসিয়াম, সেটার এই যে লম্বা দণ্ডের মতো অংশটা, সেটাকে বলে ফিলামেন্ট। এই ফিলামেন্টের মাথায় যে অংশটা, সেটাকে বলে অ্যান্থার বা পরাগধানী। সেই পরাগধানীর ভেতরে মাইক্রোস্পোরের ভিতরে কি থাকে, পরাগরেণু বা পোলেন থাকে বা মাইক্রোস্পোর থাকে, ঠিক আছে? বা এটাকে মাইক্রোস্পোর, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে এটাকে কি বলা হয়, মাইক্রোস্পোর বলা হয়।
তো এই যে মাইক্রোস্পোর সেটা হচ্ছে কি এটা সাধারণত পুং গ্যামেটোফাইট, এই যে বললাম যে পোলেনের কথা বলছি যে এটা কিসের সাথে জড়িত, সাথে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ উদ্ভিদের, যেটা কিনা প্রজননের সাথে জড়িত। জীবনচক্রের কোনো পর্যায়ে যখন একটা পর্যায়ে প্রজননের সময় হয় তখন এই পোলেন অপুষ্পক উদ্ভিদের স্পোর কিংবা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে কি মাইক্রোস্পোর বা পরাগরেণু, হ্যাঁ সে কি করে যে প্রজননে অংশগ্রহণ করে। সেটা তোমরা ফার্টিলাইজেশন যখন পড়বে সেক্ষেত্রে সেটা মানে জানতে পারবে, যে জানো হয়তোবা। তো যেটা বলছিলাম যে পরাগরেণুটা কি পুং গ্যামেটোফাইটের প্রাথমিক কোষ বা প্রথম কোষ, যেটাতে কিনা মিউসিসের মাধ্যমে কি হয় মাইক্রোস্পোর তৈরি হয়। সেই মাইক্রোস্পোরে শুক্রাণু তৈরি হয়, যেটা পরবর্তীকালে ডিম্বাণুর সাথে মিলিত হয় বা নিষিক্ত হয়ে কি করে নিষেক ঘটায়, জায়গা উৎপন্ন করে। তো যাই হোক, এটা বলছি যে পরাগরেণুটা মূলত স্পোর বা পরাগরেণুটা সাধারণত হচ্ছে কি প্রজনন বা ব্রিডিং বা প্রজনন কিংবা হচ্ছে যে এমব্রায়োলজি ভ্রূণবিদ্যার সাথে সম্পর্কিত। তো বিজ্ঞানের যে শাখা এই পরাগরেণু নিয়ে আলোচনা করা হয়, গবেষণা করা হয় বা চর্চা করা হয়, সেটাকে বলা হয় প্যালিনোলজি বা পরাগরেণু বিদ্যা। হ্যাঁ, তো আমরা জানি যে আজকে ধরো আগের ইয়াতে যে তোমাদের বলেছিলাম যে পরাগরেণু শুধুমাত্র এমব্রায়োলজি বা প্রজনন বিদ্যার সাথে জড়িত না, এটা বিজ্ঞানের একটা কি আধুনিক শাখায় পরিণত হয়েছে। হ্যাঁ, তো অনেকটা একটা গুরুত্বপূর্ণ শাখা এটা পরিণত হয়েছে, কারণ হচ্ছে কি বিজ্ঞানের অন্যান্য শাখার সাথে এর একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। শুধুমাত্র যে পোলেনের বৈশিষ্ট্যগুলো দেখা যায় যে ট্যাক্সোনমির ক্ষেত্রে বলো বা জাতিজনী শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে বলো, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ট্যাক্সোনমির ক্ষেত্রে তো বলেছি আগে, জাতিজনীর ক্ষেত্রেও বলেছি। তো এটা স্কোপ যখন পড়িয়েছি তখন বলেছি তোমরা জানো যে এটা কি বিজ্ঞানের অন্যান্য শাখা, যেমন হচ্ছে যে মেডিকেল প্যাথোলজি বলো, চিকিৎসার ক্ষেত্রে বলো, বা হচ্ছে যে এনভায়রনমেন্টের ক্ষেত্রে পরিবেশের ক্ষেত্রে বলো, হর্টিকালচারের ক্ষেত্রে বলো, এগ্রিকালচারের ক্ষেত্রে বলো, সব ক্ষেত্রে এটার কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই প্যাথোলজির। ঠিক আছে, যে চিকিৎসার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা ভেষজ উদ্ভিদের ক্ষেত্রে, এগ্রিকালচারের ক্ষেত্রে তোমরা এটা জানো যে ব্রিডিং এর ক্ষেত্রে, পরিবেশবিদ্যার ক্ষেত্রে। তো এই যে বলছি পেলিনোলজি, তো পেলিনোলজির অঙ্গ সংস্থানিক পড়াতে গেলে বলতে হবে যে যদি বলি যে অঙ্গ সংস্থানিক পেলিনোলজি বা মরফোলজিক্যাল পেলিনোলজি, সেখানে জানতে হবে আমরা জানবো কি যে পেলিনোলজিটা কি মানে পোলেনটা কিরকম, সেখানে জানতে হলে আমাদেরকে আগে কি জেনে নিতে হবে যে পোলেনটা কিরকম। পোলেনটা হচ্ছে যে বাহ্যিক দিক থেকে এক এক উদ্ভিদের ক্ষেত্রে এক এক রকম পোলেন হতে পারে। কোথাও এককভাবে থাকে, কোথাও গুচ্ছাকারে থাকতে পারে পোলেনগুলো, কোথাওগুলো হচ্ছে এদের হচ্ছে যে বাইরের যে ত্বকটা আছে যেটাকে বলা হয় এক্সাইম, যেটা অপেক্ষাকৃত পুরো একটা প্রাচীর, এবং ভেতরে অপেক্ষিত কি পাতলা প্রাচীর, যেটা যেটাকে বলা হয় পাতলা সাইটোপ্লাজম প্রাচীর দ্বারা আবৃত থাকে। পোলেনের দুইটা স্তর থাকে। হ্যাঁ, তো এই যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য মরফোলজিক্যাল যে বাইরের দিক থেকে যে বৈশিষ্ট্যগুলো, সেগুলোকে বলা হয় যে মরফোলজিক্যাল বৈশিষ্ট্য বা অঙ্গ সংস্থানিক। তো বহি অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি বলি যে বাদিক থেকে দেখা যায় যেটা পেলিনোলজির ক্ষেত্রে আকার, আকৃতি, গঠন, হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের ভেরিয়েশন দেখা যায়। তো এই যে ভেরিয়েশনের কথা বললাম, এগুলোর ভিত্তিতে পোলেনকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা যায়। তাহলে চলো দেখে নিই যে আমরা পোলেনের ক্ষেত্রে পোলেনকে কি ভাবে ভাগ করা যায় বা কি শ্রেণীতে ভাগ করা যায়। বিভিন্ন বৈশিষ্ট্য, যেটা বললাম যে নিউক্লিয়াসের সংখ্যার উপর ভিত্তি করে একভাবে ভাগ করা যেতে পারে। তারপর আকৃতিটা কিরকম, যে বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে আর এটার আকার বলো, আকৃতি বলো, তারপর হচ্ছে প্রতিসাম্যতা বলো, নিউক্লিয়াসের সংখ্যা বলো, হ্যাঁ অ্যারেঞ্জমেন্টটা কিরকম, সেটার উপর ভ্যারি করে এটাকে অনেকগুলো ক্লাসে বা শ্রেণীতে ভাগ করা যায়, কিংবা প্রকারে এটাকে বিভক্ত করা যায়। আর পোলেন মরফোলজিতে যেটা বলছি যে এটা পোলেনের উৎপত্তি, পরিস্ফুটন বা বৃদ্ধি, হ্যাঁ এবং গঠন, আকার, আকৃতি, এগুলো নিয়ে এটাতে কি পোলেন মরফোলজিতে আলোচনা করা হয়। পেলিনোলজি যখন পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে কি আগে একটা বলেছে যে এই বিজ্ঞানটার দুইটা ভাগ করা যায়, এই শাখাটাকে, এটাকে বিজ্ঞানের এই শাখাটাকে, একটা হচ্ছে কি বেসিক সাইড, একটা বেসিক পেলিনোলজি, আর একটা হচ্ছে কি অ্যাপ্লাই। বেসিকটাতে কি হয় যে আকার, আকৃতি, গঠন, সেগুলো যে মানে পেলিনোলজির যে শাখাটা আলোচনা করা হয় সেটাকে বলা হয় বেসিক বা ফান্ডামেন্টাল পেলিনোলজি। আর যেখানে হচ্ছে অ্যাপ্লাইড দিক থেকে মানে প্রায়োগিক দিক, কোথায় কোথায় ব্যবহার করা হয় বা প্রয়োগটা কোথায়, সেটাকে বলা হয় যে অ্যাপ্লাইড পেলিনোলজি বা প্রায়োগিক বা ব্যবহারিক পেলিনোলজি। তো কি বলছিলাম আমি, এই ছবিটা তোমরা আমি মুছে দিচ্ছি। আমি দেখো যে বলছি যে পেলিনোলজি কি বললাম যে পোলেনটা মরফোলজিক্যালি বা বাহ্যিক দিক থেকে কিরকম হতে পারে। ক্লাস কি দেখা যাচ্ছে কিনা আসলে আমি তো জানি না, তোমরা পরে হয়তো দেখে নিবে। যারা আছো তাদের জন্য বলছি যে যদি কোনো অসুবিধা হয়, ক্লাস যারা করছো যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই মেসেজ করবে, আমি পরবর্তী ক্লাসে সেটা কি
রিভিউ দেওয়ার চেষ্টা করব, সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু অনলাইন ক্লাস, আমি আবারও বলছি যে যেহেতু প্রথম ক্লাসও বলেছি, আজকে আবারও বলছি, যেহেতু অনলাইন ক্লাস তোমাদের হয়তো অনেকের অসুবিধা হতে পারে, বা অনেকে এই যে এখন যে লাইভ হচ্ছে সেই লাইভটা হয়তো সরাসরি অনেকে দেখতেও পারছো না, নেট কানেকশন বা আদার্স অনেক রকম প্রবলেম থাকতে পারে। সেক্ষেত্রে যারা পরে দেখবে বা বুঝতে যদি কোনো প্রকার অসুবিধা হয়, সেক্ষেত্রে আমাকে নক করলে আমি অবশ্যই বলে দিব কোন বইটা ফলো করবে তোমরা, কোথা থেকে পড়বে, ঠিক আছে, বুঝতে যদি কোথাও কোনো অসুবিধা হয়। আচ্ছা, কি বলছিলাম, যে পোলেনের উপর ভিত্তি করে যে পরাগরেণুটার বিভিন্ন বাহ্যিক বৈশিষ্ট্যে বিভিন্ন ধরনের কি বিভিন্ন বৈশিষ্ট্য মণ্ডিত, বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে এটাকে অনেকগুলো শ্রেণীতে ভাগ করা যায়। যেমন হচ্ছে আকারের ভিত্তি, কি বৈশিষ্ট্যের হতে পারে সেটা, সেটা হতে পারে আকৃতি, আকৃতির উপর ভিত্তি করে। দুই নম্বরটা হতে পারে, তোমাদের কি বোর্ড দেখা যাচ্ছে কিনা? তিন নম্বরটা হচ্ছে বিন্যাস বা সজ্জা রীতির উপর ভিত্তি করে। এটা কিসের সজ্জা রীতি? পোলেনের কিভাবে ইয়া করে তার উপর ভিত্তি করে। তারপর হচ্ছে খাঁজ বা ফাড়োর উপর ভিত্তি করে, ঠিক আছে। তারপর হতে পারে ছিদ্র বা পোর এরপর ভিত্তি করে। আরো অনেকগুলো আছে, আমি ধারাবাহিকভাবে পড়িয়ে যাব। দেখো যে আকৃতির উপর ভিত্তি করে পোলেনটা কিরকম হতে পারে। আকৃতির উপর ভিত্তি করে পোলেনটা বিভিন্ন রকমের হতে পারে। যেমন হচ্ছে কি, এটা আমি আবার পরে দিচ্ছি তোমাদেরকে। আকৃতির বেসিসে হতে পারে কিরকম, এটা কি আকার, সবাই দেখতে পাচ্ছ, এটা কি আকার? এটা হতে পারে বৃত্তাকার যেটাকে বলি, বা গোলাকার। এটা একটা এক্সাম্পল দিতে পারি, প্যাসিফ্লোরা, যেটা তোমরা বাংলা নাম জানো কি ঝুমকলতা, সবাই দেখেছো, অনেকেই হয়তো দেখে থাকবে ঝুমকলতা, প্যাসিফ্লোরা। আরেকটা হতে পারে উপবৃত্তাকার, উপবৃত্তাকার যেমন সালভিয়া, সালভিয়াতে কি এটা উপবৃত্তাকার হতে পারে। তারপর হচ্ছে ডিম্বাকার হতে পারে, কেরিডিয়ালিসে। যেমন তোমরা যখন ক্লাসিফিকেশন দিবে চেষ্টা করবে যে ধরো অনেকগুলো বেসিসে, এখানে যেমন হচ্ছে আকারের উপর, আকৃতির উপর ভিত্তি করে কিরকম টাইপের হতে পারে, যেমন হচ্ছে বৃত্তাকার বললাম, উপবৃত্তাকার বললাম, ডিম্বাকার বললাম। এখন তোমরা যে কয়টা পারো তোমরা সবসময় কি চেষ্টা করবে যে এক্সাম্পল দিতে, যেহেতু সায়েন্স সবসময় চায় কি প্রুফ চায়, সায়েন্স সবসময় মনে রাখবে এটা প্রুফ চায়। তো সেক্ষেত্রে তোমরা এক্সাম্পল দিবে। হয়তো এখানে দেখা যাবে যে আকৃতির উপর ভিত্তি করে 7-8টা ভাগে ভাগ করা হয়েছে, হ্যাঁ, তো সবগুলোর হয়তো এক্সাম্পল তুমি পারো না, বা যেটা জানো, যে কয়টা জানো মনে অনেক সময় আমাদের কি হয়, তোমাদের যেটা জিনিসটা হয় যে আমাদেরও হয়, যেটা হয় যে মনে থাকে না হয়তো বা। তো সেক্ষেত্রে তোমাদের যে কটা মনে থাকে অন্তত 1-2টা হলে এক্সাম্পল অবশ্যই দিবে। সেই যে বললাম যে সায়েন্স সবসময় কি চায়, প্রুফ চায়। তো যখন ক্লাসিফিকেশন দিবে প্রয়োজনে ছবি দিবে। তো আরেকটা কি বললাম, 3টা বলেছি, একটা হচ্ছে বৃত্তাকার, উপবৃত্তাকার, ডিম্বাকার। তারপর দেখো এই শেপটা তো সবাই ছিল, ট্রায়াঙ্গেল যেটা বলা হয়, ত্রিকোণাকার। এটা হচ্ছে কি চতুষ্কোণিক বা চতুর্কোণাকার। এটা কি পঞ্চক্রণিক। তোমাদের কি দেখতে অসুবিধা হচ্ছে কিনা আমি কিন্তু বুঝতে পারছিলাম। সরাসরি ক্লাসে আমরা যখন ক্লাসরুমে ক্লাস নেই, তোমাদের কোনো অসুবিধা থাকলে আমরা সাথে সাথে সেটা কি বুঝিয়ে দিই তোমাদেরকে, কোনো প্রবলেম থাকলে কোথাও বুঝতে অসুবিধা হলে। তো অনলাইন ক্লাসগুলোর এটা একটা একটুখানি সমস্যা, যেটা আমরা জানতে পারি না যে তোমাদের কোথায় ভুল হচ্ছে বা কোন জিনিসটা তোমরা বুঝতে পারছো না। এর জন্যই বললাম যদি কমেন্টস করে রাখো, নেক্সট ক্লাসে অবশ্যই সেটা আবার কি ফলো আপ দিব, ঠিক আছে। চতুষ্কোণাকার বা চতুর্কোণিক বলা হয়, এটা হলো পঞ্চকোণিক,
হচ্ছে ষষ্ঠকোণিক। এরকম আছে বল্লমাকার হতে পারে, ঠিক আছে, বা লাটিমাকার হতে পারে, এরকম বিভিন্ন, বা সর্পিল আকার যেটা বললাম, বা জালিক আকার, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের কি হতে পারে। যেমন ধরো যে যদি বলি যে মানে এটা হলো তোমার হচ্ছে আকৃতির উপর ভিত্তি করে মেইনলি হচ্ছে যে এই প্রকারগুলো, যে ত্রিকোণাকার বললাম, চতুষ্কোণাকার, এটা তোমরা জানো তাই না, বেঞ্জিন বলের মতো তাই না, যে বেঞ্জিন বলে পড়েছো যেটা অনেকটা ইয়া। তো এটা হচ্ছে ষষ্ঠকোণিক, বা সর্বভুজাকার আমরা বলতে পারি, ঠিক আছে। এই হলো আকৃতির উপর ভিত্তি করে কয়টা বললাম, 7টা মনে হয় বলেছি তাই না। ঠিক আছে, তোমরা চেষ্টা করবে ছবিগুলো তুলতে, এবং কি পরীক্ষায় আসলে অবশ্যই ছবি সহ দিতে হবে, ঠিক আছে। এবার আসো 2 নম্বর পয়েন্টে যাই আমরা, সেটা হচ্ছে আকারের উপর ভিত্তি করে। আকারের উপর ভিত্তি করে এটাকে আবার কয় ভাগে ভাগ করা যায়, যেটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র যেটা হতে পারে অতি ক্ষুদ্র 10 মাইক্রোমিটারের কম, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র হতে পারে ক্ষুদ্র 10 থেকে 25 মাইক্রোমিটার। তোমাদের ঘড়িটা লাগবে, টাইম অতি ক্ষুদ্র। এরপর আসো এইগুলো হচ্ছে আকারের উপর ভিত্তি করে, পোলেনের আকারের উপর ভিত্তি করে। সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে মায়াসিটিস একটা ওই আছে, সেখানে হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র দেখা যায় যেটা অতি ক্ষুদ্র 10 মাইক্রোমিটারের কম। এরপর আসো ক্ষুদ্রটা 10 থেকে 25, মাঝারিটা হচ্ছে দেখো 25 থেকে 50 মাইক্রোমিটার হতে পারে। লাগবে 25 থেকে 50, বড় আকারে 50 থেকে 100 বা 50 থেকে 100 যেটাই বলো মিটার। বৃহৎ যেটা হচ্ছে 100 থেকে 200। আরেকটা আছে যেটা অতি বৃহৎ, ঠিক আছে। এগুলো হচ্ছে কি সবই পরাগরেণুর আকারটা কিরকম, সাইজটা কিরকম, যেটা তার উপর ভিত্তি করে। সোজা করে দিলাম, অতি বৃহৎ সেটা হচ্ছে 200 এর, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের পরাগরেণুর আকারের উপর ভিত্তি করে এই 6টা টাইপের। সবার কি দেখতে পাচ্ছ নিশ্চয়, আমি এখন মুছে দিচ্ছি এই লেখাটা। এরপর আসো কিভাবে বিন্যস্ত থাকে পরাগরেণুটা, ঠিক আছে, মানে কিভাবে, বা সজ্জারীতি। অনেক সময় কি বলেছে আগে, একটা করে থাকতে পারে, 2টা করে থাকতে পারে, 3টা 4টা এরকম, বা অনেক সময় দেখা যায় যে একত্রে গুচ্ছাকারে এই পোলেনগুলো থাকতে পারে। এটা বিন্যাস বা সজ্জারীতি বলা যায় এটাকে, বিন্যাস কিংবা যেটা বললাম যে সজ্জা রীতি কিংবা অ্যারেঞ্জমেন্ট, যে পরাগরেণুটা কিভাবে থাকে তার বেসিসে এটাকে, তার উপর বেস করে কি টাইপের হতে পারে। আচ্ছা, যেটা হচ্ছে যখন কিনা আলাদা আলাদা থাকে, সাধারণত দেখা যায় যে আবৃত্তিবীজী উদ্ভিদের ক্ষেত্রে পোলেনগুলো বা মাইক্রোস্পোরগুলো আলাদা আলাদা করে থাকে, সেক্ষেত্রে এটাকে বলা হয় মনাড বলা হয়। নাম্বার 1 হচ্ছে সেক্ষেত্রে কি বলতে পারি আমরা, মনাড। যেমন এটা একটা এরকম একটা করে থাকে, যেটা সেটাকে বলা হচ্ছে মনাড। এটা কি হতে পারে কোথায়, আবৃত্তিবীজী উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত একটা করে থাকে, হ্যাঁ। আবার যখন কিনা 2টা করে থাকে এরকম, ঠিক আছে। আবার একটার ক্ষেত্রে ব্যাপার আছে যে এগুলো তো মানে
শেপে তো বিভিন্ন রকমের হতে পারে, ঠিক আছে, যেটা বললাম আগে। ডায়াড, ডায়াডের এক্সাম্পল হচ্ছে দেখো সেহোগেরিয়া পেলিস্ট্রিস। সেহোগেরিয়া মোনাডের কথা কি বললাম, যে সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে বা আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে এটা কি করে যে আলাদা আলাদা করে একটা করে থাকে, সেক্ষেত্রে এটাকে বলা হয় মোনাড বলা হয়, পরাগরেণুগুলো। আর ডায়াড হচ্ছে দুইটা করে, ডাই তোমরা যেটা জানো যে ডায়াড হচ্ছে দুইটা করে থাকে, যেক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে সেহোগেরিয়া পেলিস্ট্রিস। টেট্রাড, টেট্রাড তোমরা জানো যে যখন কিনা পোলেন চারটা করে থাকে, তাই না, যে পোলেনের কি দেখা যায় বিভিন্ন রকমের হতে পারে। এটা একটা দেখা যায় পোলেন শুধু, অনেক ক্ষেত্রে যখন পোলেনের সেকশন করা হয় অন্তর্গঠনে, তখন দেখা যায় যে হয়তো একটা থাকতে পারে, একটার মধ্যে সবকিছু ইয়া থাকে, অনেক সময় কি হয় যে দুইটা প্রকোষ্ঠ, সেটা এভাবেও থাকতে পারে বা হচ্ছে এইভাবেও থাকতে পারে, আবার কখনো কখনো কি দেখা যায় যে এরকম থাকতে পারে, ঠিক আছে, ভেতরে যে ইয়াটা। আবার অনেক সময় দেখা যায় কি চারটা থাকতে পারে। আমি এই ছবিটা এখানে আঁকছি, দেখো দেখা যায় যে চারটা করে পোলেন যখন একত্রে থাকে, সেটা হচ্ছে কি বলা হয় যে কি টেট্রাড বলা হয়। এই চারটা আবার কিভাবে থাকবে, হ্যাঁ, এখানে অনেক অনেক উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে কি পোলেনটা কি চারটা থাকে, যেমন হচ্ছে যে লেমিয়াসি বলো, লেবিয়াটিতে বলো, এগুলো হলো কি এগুলোতে অনেক সময় থাকে যে এটাতে। এখন হচ্ছে টেট্রাডের কথা যেটা বললাম, দেখো টেট্রাড চারটা, এই টেট্রাডের মধ্যে আবার ডিফারেন্স আছে, যে এই চারটার বিন্যাসটা আবার কিরকম হতে পারে। এই যে একটা বিন্যাস বললাম যে দেখো একটা ছবি দিয়েছি যেখানে চারটা পোলেন একত্রে রয়েছে, অ্যানোনাসি। এই যে অ্যানোনাসি, এটা একটা পরিবারের নাম, যে আতা তোমরা জানো যেটা বা শরীফা এগুলো পাওয়া যায়, সেটা অ্যানোনাসি ফ্যামিলিতে এই পোলেন গুলো চারটা এইভাবে থাকে তারা, এবং হচ্ছে একত্রে থাকে, যেটা একই সমতলে থাকে, সেটাকে বলা হয় টেট্রাগোনাল। এই যে বিন্যাসটা সেটা হচ্ছে কি টেট্রাগোনাল, ঠিক আছে, এটা এটার একটা ভাগ টেট্রাডের। আরেকটা হতে পারে কিরকম টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রালের ক্ষেত্রে দেখা যায় এখানেও চারটা থাকে, কিন্তু চারটা পোলেন কি দেখা যায় যে একই সমতলে ওরা থাকে না, অর্থাৎ কিনা একটা অ্যাঙ্গেল থেকে ওদের চারটা পোলেনকে একত্রে দেখা যায় না, সেক্ষেত্রে এটাকে বলা হয় টেট্রা কি হেড্রাল। সাধারণত ড্রোসেরা, ড্রোসেরা তে এটা দেখা যায়, এর ফ্যামিলিটার নাম হচ্ছে ড্রোসেরেসি। ড্রোসেরেসিতে পরিবারে এই ধরনের কি পোলেন দেখা যায়। আমি আবারও বলছি, অবশ্যই তোমরা এক্সাম্পল দিবে, ঠিক আছে, চেষ্টা করবে যে কটা এক্সাম্পল পাও সবগুলো দেওয়ার জন্য, কারণ হচ্ছে কি সায়েন্স সবসময় কি চায়, প্রুফ চায়। তুমি এক্সাম্পল দিলে বা কোনো সায়েন্টিস্টের রেফারেন্স দিলে সেক্ষেত্রে জিনিসটা কি আরো অথেন্টিক হবে, এবং হচ্ছে কি তোমার এটার জন্য কি অবশ্যই মার্কস ক্যারি করবে। আচ্ছা, এটার আরেকটা বিন্যাস হতে পারে, এই যে টেট্রাডের কথা বললাম, এক নাম্বার গেল টেট্রাগোনাল, টেট্রাহেড্রাল, এরপর আসো রম্বস আকারে। রম্বসের ক্ষেত্রে দেখা যায় যে এক্ষেত্রে অনেকটা এরকম থাকে পোলেনগুলো, ঠিক আছে, রম্বসের মতো। এক্ষেত্রে চারটা পোলেন কি করে একত্রে থাকে, যেটা অনেকটা রম্বসের মতো দেখতে। এক্সাম্পল হচ্ছে পেপে ভারিসি পরিবার। এক্সাম্পল হচ্ছে পেপে ভারিসি পরিবার, যেটা হচ্ছে পেপে ভারিসি পরিবারে পেপে ভার সোমনিফার্ম, নাম শুনেছ নিশ্চয়, পেপে ভার সোমনিফেরাম, নাম না শুনলে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আফিম,
ঠিক আছে, আফিমের নাম সবাই শুনেছ। পপি বা আফিম, যেটা হচ্ছে যে পেপেভারেসি ফ্যামিলিতে এই রম্বস আকারের কি 4টা পরাগরেণু দেখা যায়। ঠিক আছে, এরপর আসো, এটার আরেকটা বিন্যাস আছে, যেটা হচ্ছে এই 4টা করে থাকার লিনিয়ার। লিনিয়ার তোমরা জানো যে একটা সরল রেখায় থাকে, অনেকটা কিরকম, যে এরকম লিনিয়ার বলা যায় বা এটাকে চেইন আকারেও বলা যায়, তাই না, যে 4টা করে পরাগরেণু একত্রে সংযুক্ত থাকতে পারে। এক্সাম্পল হচ্ছে টাইফাসি পরিবারের টাইফা। ঠিক আছে, টাইফাসি পরিবারে টাইফা হচ্ছে টাইফাতে এই লিনিয়ার আকারে পরাগরেণু পাওয়া যায়। ঠিক আছে, আমরা আবার মেইন ইয়াতে চলে যাই। দেখো, এরপর আসো কি বলেছিলাম, মোনাড, ডায়াড, টেট্রাড, এরপর আসো কি পলিনিয়ার। ঠিক আছে, পলিনিয়ার বা আরেকটা টাইপ আছে পলিনিয়া। পলিনিয়ারে দেখা যায় যে, দেখো যে যখন অনেকগুলো পোলেন একত্রে থাকে, ঠিক আছে, সেটাকে বলা হয়, সেই টাইপের বিন্যাসকে বলা হয় পলিনিয়ার বিন্যাস। সাধারণত যে আকাশমণি, অ্যাকাসিয়া মনলিফর্মিস বা অ্যাকাসিয়া নিলোটিকা, অ্যালভিজিয়া, এই ফ্যামিলি, এই পরিবার, এই গণগুলোতে কি দেখা যায় যে এই পলিয়ার টাইপের পোলেনের বিন্যাসটা দেখা যায়। অনেকটা কিনা এরকম, যে অনেকগুলো পরাগরেণু এখানে থাকতে পারে একত্রে, কোনো মানে গুচ্ছাকারে থাকতে পারে। ঠিক আছে, তো সেটাকে বলা হচ্ছে কি অ্যাকাসিয়াতে এটা দেখা যায়। তারপর হচ্ছে আলবেজিয়া, যেটা হচ্ছে আলবেজিয়া শিরিষ, যেটা আলবেজিয়া লিভে শিরিষ, সেই উদ্ভিদগুলোতে কি দেখা যায় যে এই টাইপের বিন্যাস দেখা যায় কিসের, পোলেনের। এরপর আসো যে পলিনিয়া। পলিনিয়াটা তোমরা পরিচিত কিসের উপর, তোমরা জানো যে একটা তোমরা অর্কিডেসি পড়েছো, তাই না, একবীজপত্রীর যে উন্নত পরিবার অর্কিডেসি বলো বা একবীজপত্রী আর পরিবেশে অ্যাসক্লেপিয়াডিসি বা অর্কিডেসি, এই পরিবারগুলোতে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে পোলেনগুলো কি থাকে, যে একত্রে একটা থলির মতো অঙ্গে থাকে। ঠিক আছে, যখন অনেকগুলো পোলেন একত্রে কি করে, যে একটা থলির মতো অঙ্গে থাকে, তখন সেটাকে বলা হয় পলিনিয়া, যেটা অর্কিডেসি, অ্যাসক্লেপিয়াডিসি এই পরিবারগুলোর একটা বিশেষ শনাক্তকারী বৈশিষ্ট্য। তো ওটাতে কিরকম ভাবে থাকে, যে একটা থলির মতো অঙ্গে পোলেনগুলো থাকে একত্রে, সেটাকে বলা হয় পলিনিয়া। এটা হচ্ছে অর্কিডেসি, অ্যাসক্লেপিয়াডিসি এই পরিবারগুলোর বিশেষ শনাক্তকারী বৈশিষ্ট্য। ঠিক আছে, এক্সাম্পল কি বললাম, দেখো অ্যাসক্লেপিয়াডিসি, তারপর হচ্ছে অর্কিডেসি, এই পরিবারগুলোর একটা বিশেষ শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে এই পলিনিয়া। ঠিক আছে, এটা কিসের উপর বললাম, যে বিন্যাস বা সজ্জা রীতির উপর ভিত্তি করে। ছবিটাকে এঁকেছো, আমি কিন্তু মুছে দিলাম। আঁকা জানি অনলাইনে ক্লাস হলে আঁকাটা সোজা না, এত একটু ঝামেলাজনক, তারপরও একটু বুঝে নিও, বইগুলো ফলো করো। ঠিক আছে, আচ্ছা এবার আসো মেইন নাম্বার 3 পয়েন্ট, 3 নাম্বার পয়েন্টে, যেটা হচ্ছে কিসের উপর, ফারো বা খাজ, খাজের ভিত্তিতে। এটার উপর ভিত্তি করে পরাগরেণুকে দেখো কয়টা ভাগে ভাগ করা যায়,
মনোকল্পেট, ঠিক আছে, ট্রাইকল্পেট, ঠিক আছে, প্যানকল্পেট, আর একটা হচ্ছে এ কল্পেট। যেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে ফাড়ো বা খাজের উপর। কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে পরাগরেণুর মধ্যে একটা খাজ থাকে, হ্যাঁ, একটা খাজ বা ভাঁজ থাকে, যেটাকে ফাড়ো বলা হয়। সেটার উপর বেস করে পরাগরেণুকে 4টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মনোকল্পেট, ট্রাইকল্পেট, প্যানকল্পেট, একল্পেট। মনোকল্পেট টাইপের পরাগরেণু সাধারণত কিরকম হয়, যে অনেকটা এটা কিরকম থাকে, যে নৌকা সদৃশ। তোমার তো নৌকা আঁকতে পারো সবাই, তাই না? যেহেতু দেখেছ, এই যে দেখো, এবং মাঝ বরাবর কি থাকে, একটা খাঁজ থাকে, ঠিক আছে, অনেকটা এরকম টাইপের। এটা মনোকল্পেট টাইপের, ঠিক আছে। মনোকল্পেট টাইপের পরাগরেণুটা কি রকম দেখতে, অনেকটা খাদ, অনেকটা নৌকা সদৃশ, এবং কি থাকে এটাতে, একটা মাঝ বরাবর একটা খাঁজ থাকে। সাধারণত একবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদে এটা দেখা যায়, এবং কিছু নগ্নবীজী উদ্ভিদেও এই মনোকল্পেট টাইপের পরাগরেণুটা দেখা যায়, ঠিক আছে। তো বলা যায় যে একবীজপত্রী উদ্ভিদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই মনোকল্পেট পরাগরেণু, ঠিক আছে। এই যে বললাম যে পরাগরেণুর বেসিকের, যখন বললাম যে ফান্ডামেন্টালের ক্ষেত্রে বলেছিলাম যে পরাগরেণুর বৈশিষ্ট্যগুলো, এই যে এই বৈশিষ্ট্যগুলো জাতিজনী শ্রেণীবিন্যাস বলো বা শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে বলো, এই বৈশিষ্ট্যগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারই বেসিসে বলছি যে মনোকল্পেটের কথা বললাম, যখন জাতিজনী শ্রেণীবিন্যাসে তোমরা পড়ে আসছো যে একবীজপত্রী উদ্ভিদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই মনোকল্পেট পরাগরেণু। এই বৈশিষ্ট্যের ভিত্তিতে অনেক বিজ্ঞানী কি করেছে, একবীজপত্রীকে আগে রেখেছে, ঠিক আছে, বা জাতিজনীর প্রথম দিকে রেখেছে একবীজপত্রীকে জাতিজনী শ্রেণীবিন্যাসে। এটা কি ধরনের কথা বললাম, যে মনোকল্পেটটা একবীজপত্রী, দ্বিবীজপত্রী এবং কিছু নগ্নবীজ উদ্ভিদে দেখা যায়। এটা মনোকল্পেট টাইপের। আর ট্রাইকল্পেটে দেখো, বোর্ডটা যেহেতু আমার ছোট, সবগুলো ছবি একসাথে রাখতে পারছি না, এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। ট্রাইকল্পেটে দেখা যায়, ট্রাইতে বুঝতে পারছো 3, যখন কিনা যে সমস্ত পরাগরেণুর ক্ষেত্রে 3টা খাঁজ থাকে, হ্যাঁ, সেটাকে বলা হয় ট্রাইকল্পেট। সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ট্রাইকল্পেট টাইপের পরাগরেণু। কিরকম থাকে, অনেকটা এটা তো গোলাকার থাকে, এবং 3টা খাঁজ থাকতে পারে, ঠিক আছে। এই যে এরকম 3টা খাঁজ বিশিষ্ট যে পরাগরেণুটা, সেটাকে বলা হচ্ছে ট্রাইকল্পেট পরাগরেণু, ঠিক আছে। ট্রাইকল্পেট পরাগরেণুতে কি থাকে, 3টা খাঁজ থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই ট্রাইকল্পেট পরাগরেণু। আসো প্যানকল্পেট। প্যানকল্পেটে কি থাকে, যখন কিনা এই খাঁজটা তিনটার বেশি থাকে, অনেকগুলো থাকে, খাঁজ থাকে পলেনে, সেক্ষেত্রে সে সমস্ত পলেনকে বলা হয় কি, প্যানকল্পেট, ঠিক আছে। প্যানকল্পেট দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, যদিও এটা মানে সব ক্ষেত্রে এটা প্রুভ না, অনেক অনেক ক্ষেত্রে এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের একটা, অনেক কিছু দ্বিবীজপত্রী উদ্ভিদের একটা বিশেষ বৈশিষ্ট্য। একল্পেট, একল্পেট হচ্ছে যে সমস্ত পরাগরেণুতে কোনো খাঁজ থাকে না, ঠিক আছে, সেটাকে বলা হয় একল্পেট। সাধারণত নগ্নবীজী, কিছু নগ্নবীজী উদ্ভিদ এর বৈশিষ্ট্য। নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে এই একল্পেট টাইপের পোলেন, ঠিক আছে। এই হচ্ছে কি বললাম, ফাড়ো বা খাঁজের ভিত্তিতে। এবার আসো পোর বা ছিদ্রের ভিত্তিতে, ঠিক আছে। পোর বা ছিদ্রের ভিত্তিতে এটা কয়টা টাইপের, ঠিক আছে।
মনোপোরে। পোর বা ছিদ্রের উপর ভিত্তি করে এটাকে তিনটা ভাগে ভাগ করা যায়, মনোপোরেট, বাইপোরেট, ট্রাইপোরেট, জুনোপোরেট, এরকম আরো অনেকগুলো পোর্টে যখন এরকম অনেক বেশ কয়েকটা ভাগ আছে আমি বলছি। দেখো, মনোপোর্টে যখন যে সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে পোলেনে একটা মাত্র ছিদ্র থাকে সেটাকে বলা হয় কি মনোপোরেট। সেই ছিদ্রটা উপরের দিকে থাকতে পারে বা নিচের দিকে থাকতে পারে, যে কোনো এক জায়গায় থাকতে পারে। বাইপোর্টের ক্ষেত্রে আবার দেখা যায় যে অনেক সময় কি দেখা যায় যে বিষুব রেখা বরাবর একটা ভাগ থাকে, যেটাতে কি করা হয়েছে দুইটা ভাগে একে ভাগ করা যায়। যেটা এটাতে অনেক সময় দেখে দুই পাশে দুইটা কি ছিদ্র থাকতে পারে, ঠিক আছে, এরকম থাকতে পারে বা এটা অন্য জায়গায় ইয়াতে থাকতে পারে। ট্রাইপোর্টে দেখা যায় যে অনেকটা কিরকম তিনটা পর্যন্ত ছিদ্র থাকতে পারে। কোথায়? ট্রাইপোর্টের ক্ষেত্রে। এরকম তিনটার বেশি থাকলে সেটাকে বলা হয় জুনোপোরেট, ঠিক আছে। জুনোপোরেট যেটা সেটা কি এরকম, এটা এখানে যেমন তিনটার অধিক যে সমস্ত পরাগরেণুতে ছিদ্র থাকে সেটাকে বলা হয় জুনোপোরেট। এই হচ্ছে পোর বা ছিদ্রের ভিত্তিতে পরাগরেণুকে ভাগ, এটা মনোপোরেট বলো, বাইপোরেট, ট্রাইপোরেট, এরকম। এটা আমি মুছে দিচ্ছি এখন, ঠিক আছে। কত নম্বর এখন বলো? 5 নম্বর না 6 নম্বর? 1 নম্বর বলেছিলাম আকৃতির ভিত্তিতে, 2 নম্বর আকারের ভিত্তিতে, 3 নম্বর বিন্যাস, তারপর গিয়েছে কলপেট বা হচ্ছে সরি ফাজ বা খাড়ুর ভিত্তিতে, তারপর পোরেটের ভিত্তিতে। এখন তাহলে কি হচ্ছে 6 নম্বর, ঠিক আছে। নাম্বার 6 হচ্ছে কিসের বেসিসে? যে এইটে পরাগরেণুর কথা বললাম সেটার আবার কি থাকে, মেরু আছে কিনা, পোলারিটির ভিত্তিতে বা মেরু প্রবণতা বা মেরু আছে কিনা সেই ভিত্তিতে এটাকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মেরু, এটা হলো মেরুর ভিত্তিতে, এই ভাগটা করা হচ্ছে কিসের ভিত্তিতে? মেরুর ভিত্তিতে। একটা হচ্ছে মেরুবিহীন, যে সমস্ত পরাগরেণুতে কোনো মেরু থাকে না সেটাকে বলা হয় মেরুবিহীন। সমমেরু, ঠিক আছে। আরেকটা হচ্ছে অসমমেরু। এই তিনটা ভাগে ভাগ করা যায় কিসের ভিত্তিতে? মেরুর উপর ভিত্তি করে এই তিনটা ভাগে ভাগ করা যায়। মেরুবিহীনে কি থাকে না, কোনো কি মেরু থাকে না। সমমেরুর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বিষুব বরাবর দুইটা কি মেরুতে ভাগ করা যায়, মঞ্চ বরাবর একটা ইয়া হয়ে এটাকে দুইটা মেরুতে ভাগ করে। বিষুব অঞ্চল বরাবর একটা দাগ থাকে, সে অনুযায়ী এটাকে কি করা হয় যে দুইটা মেরু থেকে ভাগ করেছে, ঠিক আছে, দুইটা সমান অংশে। অসম মেরুর ক্ষেত্রে দেখা যায় যে এই ক্ষেত্রে মেরু থাকে কিন্তু এক পাশে বোঝা যায়, আরেক পাশেরটা কি দুইটা মানে অসম, মেরুটা সমান না, ঠিক আছে, যেমন এবং এক পাশে একটা ছিদ্র থাকতে পারে, ঠিক আছে। সাধারণত বায়োফাইটার ক্ষেত্রে এই ধরনের মেরু দেখা যায়, ঠিক আছে। মেরুবিহীন, মেরু, সমমেরু, অসমমেরু, কিসের ভিত্তিতে? মেরুর ভিত্তিতে এই তিনটা টাইপে ভাগ করা যায়। মেরুবিহীনে কোনো মেরু দেখা যায় না, ঠিক আছে। সমমেরুতে সাধারণত দুইটা কি সমান মেরুতে ভাগ করা হয়েছে, বিষুবীয় অঞ্চল বরাবর একটা ভাগ থাকে, সেটাকে কি করে মেরু পোলেনটাকে দুইটা সমান ভাগে ভাগ করে।
অশুভ মেরুতে দেখা যায় যে একপাশে একটা ছিদ্র থাকে, মেরু দুইটা কি সমান না, এক্ষেত্রে একদিকে একটা ছিদ্র থাকে, এরকম একটা ইয়া থাকে, ছোট অঞ্চল থাকে এবং এখানে একটা ছিদ্রও থাকে। সাধারণত ব্রায়োফাইটের ক্ষেত্রে এই ধরনের কি অশুভ মেরুর পোলেন পাওয়া যায়। ঠিক আছে, এরপর আসো নাম্বার 7। সাত নম্বরটা হচ্ছে তোমাদের নিউক্লিয়াসের উপর ভিত্তি করে। নিউক্লিয়াস পোলেনের মধ্যে তোমরা জানো যে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে পোলেনটাকে কয়টা ভাগে ভাগ করা যেতে পারে, যে এক নিউক্লিয়াস যুক্ত। দুই নিউক্লিয়াস যুক্ত, দুই বা দ্বি, এবং হচ্ছে তিন নিউক্লিয়াস বিশিষ্ট বা তিন নিউক্লিয়াস যুক্ত। এক নিউক্লিয়াস যুক্ত সাধারণত একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে এক নিউক্লিয়াস যুক্ত পোলেনটা সাধারণত একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, দ্বিনিউক্লিয়াস বিশিষ্ট সাধারণত এরকম দুইটা নিউক্লিয়াস যখন থাকে তখন বলা হয় দ্বিনিউক্লিয়াস বিশিষ্ট পোলেন। এটা হচ্ছে তিন নিউক্লিয়াস বিশিষ্ট পোলেন। সাধারণত একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এক নিউক্লিয়াস বিশিষ্ট পোলেনটা দেখা যায়। দ্বিবীজপত্রী, কতগুলো দ্বিবীজপত্রী আছে সাধারণত, যে সংযুক্ত আদি দ্বিবীজপত্রী উদ্ভিদের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। তিন নিউক্লিয়াস বিশিষ্টটা হচ্ছে যে অনেক দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এটা দেখা যায়। এটা এই দুটোই হচ্ছে কি দ্বিবীজপত্রী উদ্ভিদ, দুইটা নিউক্লিয়াস থাকতে পারে পোলেনে বা তিনটা থাকতে পারে, এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। ঠিক আছে, এই হচ্ছে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে পোলেনের ক্লাসিফাইটা করলাম। ঠিক আছে, এরপর আসো প্রতিসাম্যতা। ঠিক আছে, সিমেট্রি বা প্রতিসাম্যতার উপর ভিত্তি করে পোলেনকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দ্বিপার্শ্বীয় বা বাইলেটারাল, আরটা হচ্ছে রেডিয়াল। দ্বিপার্শ্বীয় প্রতিসম, আরটা হচ্ছে রেডিয়াল বা বহু প্রতিসম। বহু প্রতিসম। দ্বিপার্শ্বীয় প্রতিসমের ক্ষেত্রে দেখা যায় যে একটাকে কি দুইটা ভাগে ভাগ করা যায়। প্রতিসম মানে একবারই এটাকে দুইটা সমান ভাগে ভাগ করা যায়। কোনোভাবে পরাগরেণুটাকে যদি কর্তন করা হয় তাহলে
কি হয় যে দুইটা সমান অংশে ভাগ করা যায়, সেটাকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম। যে দুইটা প্রতিসম করা যায়, সেটা এভাবে হতে পারে, আড়াআড়ি হতে পারে বা লম্বালম্বি হতে পারে, ঠিক আছে, যে দুইটা প্রতিসম। আর রেডিয়ালটা হচ্ছে যে এটাকে যতবার কাটা যায় ততবার সমানভাবে ভাগ করা যায়, মানে অসংখ্যবারে প্রতি ক্ষেত্রে সমান অংশে ভাগ করা যায়, যতবারই ভাগ করা যায়। যত যে কোনো ব্যাসার্ধে ভাগ করলে এটাকে কি করা হয় যে সমান অংশে বিভক্ত করা যায়, সেটাকে বলা হয় বহুপতি। সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের একটা অধিকাংশ দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে পোলেনটা বহুপ্রতিসম থাকে, যে এটাকে যে কোনো ব্যাসার্ধে কাটলে সমান অংশে ভাগ হয়। আর এটাতে একবারই মানে দ্বিপার্শ্বীয় প্রতিসম, যে ভাগ করলে দুইটা ভাগে ভাগ হয়, ঠিক আছে। এটাও একবীজপত্রী এবং হচ্ছে কিছু দ্বিবীজপত্রী উদ্ভিদে দেখা যায়। আর এটা অল্প কয়েকটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ দ্বিবীজপত্রী উদ্ভিদের পোলেনটা হচ্ছে বহু রেডিয়াল বা বহু প্রতিসম, ঠিক আছে। এখন আসো, ও আচ্ছা, এইটার ছবিটা আঁকা হয়নি। এইটা একটা সমান ভাগ, এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ হতে পারে, এইটা একটা ভাগ হতে পারে। এরকম যে কোনো ভাবে কাটা যাক না কেন অনেকগুলো সমান অংশে ভাগ করা যায়, সেটা হচ্ছে রেডিয়াল বা বহু প্রতিসম, যেটা অধিকাংশ দ্বিবীজপত্রী উদ্ভিদের, অল্প কয়েকটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, ঠিক আছে। এবার আসো, আমরা মোটামুটি লাস্ট পয়েন্টে চলে আসছি, ঠিক আছে। 9 নম্বর, কিসের ভিত্তিতে করা যায় এটা? এটা হচ্ছে যে পরাগরেণুর বহিত্বকের গঠন। তোমরা জানো, প্রথম ক্লাসে বলেছিলাম যে পরাগরেণুর ত্বকটা দুইটা স্তর বিশিষ্ট। মেইনলি বাইরে যে ত্বকটা অপেক্ষাকৃত পুরু প্রাচীর বিশিষ্ট, যেটা হচ্ছে ভিতরের আবরণ, ভিতরের জিনিসগুলোকে রক্ষা করে, বহি আবরণ, সেটাকে বলা হয় এক্সাইন, এবং ভিতরটা হচ্ছে ইন্টাইন। এক্সাইন যেটাকে বলা হচ্ছে বহি আবরণ বা বহি প্রাচীর, ঠিক আছে। আর একটা হচ্ছে ইন্টাইন। এটারও আবার ভাগ করা যায় সেক্সাইন, এরকম বিভিন্ন ধরনের ভাগে এটাকে ভাগ করা যায়। ভিতরের স্তরটাকে আবার অনেকগুলো স্তরে ভাগ করা যায়। এটা হচ্ছে অন্ত আবরণী বা ভিতরের আবরণ, অন্ত আবরণ বা অন্তঃপ্রাচীর, যেটাই বলো, ঠিক আছে। এই বহি আবরণটা অপেক্ষাকৃত কি বললাম যে পুরু, এবং ভেতরের প্রাচীরটা তুলনামূলকভাবে পাতলা প্রাচীর বিশিষ্ট। তো এই যে বহিত্বকের কথা বললাম, পরাগরেণুর বহিত্বকগুলো বিভিন্ন ভাবে অলঙ্কৃত থাকতে পারে। অলঙ্কৃত কোনটা? অর্নামেন্টেশন, যেটা বিভিন্ন ধরনের, কোনোটা হচ্ছে বাইরের দিকে গোলাকার থাকতে পারে, কোনোটা মসৃণ থাকতে পারে, কোনোটা খাঁজ কাটা থাকতে পারে। এটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে বললাম যে বহিত্বক বা ত্বকের গঠন, যেটাই বলো বহিত্বকের উপর ভিত্তি করে। বহিত্বকটাকে কি বলেছি? বহিত্বকটাকে বলা হয় এক্সাইন বলা হয়, ঠিক আছে। এই এক্সাইনটা কিরকম ভাবে থাকে, অর্নামেন্টেশনটা বা সজ্জা রীতিটা বা অলঙ্করণটা কিরকম থাকে তার উপর ভিত্তি করে বিভিন্ন রকমের হতে পারে। আমি কতগুলো ছবি আঁকছি, দেখো, এই যে অনেকক্ষণ ধরে তো গোলাকারই আঁকছি, তাই না? দেখো, পোলেনটা এরকম হতে পারে, আমি নামগুলো পরে বলে দিচ্ছি। দেখো, তোমরা ছবিগুলো দেখো, তারপর আমি নামগুলো বলে দিচ্ছি। দেখো, এখানে যে আছে যে গোলাকার হতে পারে, বাইরের ত্বকটা মসৃণ হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে পোলেনের বহিত্বকটা কিরকম মসৃণ হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে রেটিকুলেট বা জালিকাকার হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে স্পাইন বা কাঁটাযুক্ত হতে পারে, ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে সর্পিল আকার হতে পারে। এরকম বিভিন্ন ধরনের কি বৈশিষ্ট্য রয়েছে পরাগরেণু দেখতে এক একটা এরকম। আবার অনেক ক্ষেত্রে পরাগরেণুটা কিরকম থাকতে পারে, যে একটু আঁচিলের মতো থাকতে পারে, ঠিক আছে। এরকম পরাগরেণুর
বিভিন্ন বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত। ঠিক আছে, আচ্ছা এটার উপর ভিত্তি করে আবার আচ্ছা এটার উপর ভিত্তি করে একটু দেখো বেকুলেট। আজকে ক্লাসটা ডিউরেশনটা কতক্ষণ হচ্ছে আমি আসলে বুঝতে পারছি না। আমি চাচ্ছি যে এই একটা টপিকস ক্লাসিফিকেশনটা তোমাদের একদিনে শেষ করতে, কারণ হচ্ছে এটা যদি কিছু অংশ বাকি থাকে এটা কন্টিনিউশনটা থাকবে না। তোমরা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটা ক্লাসিফিকেশন একটা ক্লাসে শেষ করতে যাচ্ছি, সেক্ষেত্রে টাইমটা হয়তো একটু বেশি লাগতে পারে। তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসটাতে অ্যাটেন্ড করো, ঠিক আছে? সাইলেট, ফোবিওলেট, আমি এই পাশে এক্সাম্পলগুলো দিচ্ছি, সবগুলোর হয়তো এক্সাম্পল দিব না। দেখো নিমফিয়া, তোমরা জানো আমাদের জাতীয় ফুল কি নিমফিয়া, তাই না? কুইবেসাস যেটা, সেটাতে দেখা যায় যে বেকুলেট টাইপের পোলেন দেখা যায়। অ্যাকাইনেট দেখা যায় হচ্ছে টেরাক্সাগামে দেখা যায় যে অ্যাকাইনেট। সাইলেট হচ্ছে বিটুলাতে দেখা যায় যে সাইলেট টাইপের। পর দেখা যায় এরকম ফেবুলেট, তারপর হচ্ছে জিমোট। এক্সাম্পল আমি বলছি যে বহিতকের উপর ভিত্তি করে যে বাইরের ত্বকটা কিরকম, এক্সাইনটা কিরকম, তার বেস করে পরাগিনোটা বিভিন্ন টাইপের হতে পারে। বেকুলেট টাইপের যেটা নিমফিয়াতে দেখা যায়, অ্যাকাইনেট টেরাক্সাগামে দেখা যায়, সাইলেট, বিটুলা, ফেবুলেট, জিমোট, এরকম আরো অনেকগুলো ভাগ আছে। আমি জায়গার বোর্ডের স্পেস কম বিধায় আমি উপর দিকে লিখে দিচ্ছি। দেখো নাম্বার 6 হতে পারে হচ্ছে রেটিকুলেট, যেটা জালিকাকার দেখলে তোমরা রেটিকুলেট। তারপর হতে পারে 7 নম্বরটা হচ্ছে রেগুলেট। রেটিকুলেট হতে পারে ইলিসিয়াম একটা আছে, ইলিসিয়ামে দেখা যায়, ইলিসিয়াসি ফ্যামিলি ইলিসিয়ামে রেটিকুলেট টাইপের পোলেন দেখা যায় বা মাইক্রোস্পোর দেখা যায়। রেগুলেট, ভেরুলেট, এরকম বিভিন্ন ধরনের পোলেন দেখা যায়, সেটা হচ্ছে বহিতকের উপর ভিত্তি করে। এই হচ্ছে যে মোটামুটি পোলেন সম্পর্কে, যে পোলেনের যে বাহ্যিক গঠন বলো, যে যেটা আমরা বলছিলাম যে পোলেনের অঙ্গ সংস্থান পড়াতে গিয়ে যে পোলেন সম্পর্কে, যে পোলেন বিভিন্ন রকমের হতে পারে। পরাগরেণুটা অপুষ্পক উদ্ভিদের স্পোর বা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে সেটাকে বলা হয় মাইক্রোস্পোর বা পরাগরেণু। ঠিক আছে, যে এটা বাহ্যিক গঠন বৈশিষ্ট্যে অনেকগুলো ভেরিয়েশন দেখা যায় বিভিন্ন ধরনের। এদের মানে ধরো আকারের দিক থেকে একরকম হতে পারে, আকৃতি, আকার, তারপর বহিতকের গঠনটা কিরকম, অ্যারেঞ্জমেন্টটা কিরকম, যে একা থাকে নাকি ইয়ে থাকে। আমি ক্লাস রিভিউতে আমি এটা বলছি এই কথাগুলো, যে যেটা শুরু করেছিলাম আকৃতিটা কিরকম হতে পারে, আকারের ভিত্তিতে একরকম হতে পারে, বিন্যাসটা মনার, ডায়ার, টেট্রাড এরকম বলেছি। তারপর হচ্ছে যে এটা কি খাজ থাকতে পারে কিনা, খাজ আছে কিনা, মনোকল্পেট বলো, ট্রাইকল্পেট, এই যে এক একটা বৈশিষ্ট্য বলছি যে প্রতিসাম্যতার উপর ভিত্তি করে দ্বিপার্শ্বীয় প্রতিসম না বহি প্রতিসম। তারপর হচ্ছে যে এক নিউক্লিয়াস বিশিষ্ট না দ্বিপ্লেস বিশিষ্ট, এই যে পরাগরেণুর এই যে ভেরিয়েশন এক একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলোই শ্রেণীবিন্যাস বলো, জাতিজনী শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এবং হচ্ছে ট্যাক্সোনমিতে কোনো পরিবার শনাক্তকরণে বা গণ শনাক্তকরণে কিংবা প্রজাতি শনাক্তকরণে, অর্থাৎ কোনো একটা ট্যাক্সনকে শনাক্তকরণের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো গুরুত্বপূর্ণ সহকারে ব্যবহার করা হয়। এবং এগুলোর উপর ভিত্তি করে জাতিজনী শ্রেণীবিন্যাস, যেটাকে আধুনিক শ্রেণীবিন্যাস বলা হয়, যে উৎপত্তি এবং বিবর্তনের ধারা সেটাতে জানা যায় কিসে, এই যে পরাগরেণুর এই বৈশিষ্ট্যগুলোর সহায়তায়। ঠিক আছে, আজকের ক্লাস আমার মোটামুটি শেষ এখানেই। এটুকু আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। যারা বুঝতে পারোনি তারা হচ্ছে একটু বই দেখে নিবে। আমি অনলাইন ক্লাস নিচ্ছি, আজকে তোমাদের দ্বিতীয় ক্লাস
তার আমি প্রথম ক্লাসে বলেছিলাম, তারপর তোমাদের সাথে হয়তো আবার বলছি, আজকে আবার রিমাইন্ড একটু বলি। এই যে অনলাইন, এই যে বর্তমান যে করোনা সংকটময় একটা পরিস্থিতি আমরা যাচ্ছি, আমরা জানি যে তোমরাও একটা ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে আছো, হয়তো বা এক ধরনের ট্রমা কাজ করতে পারে। তোমাদের আমাদের যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানটা বন্ধ, আমরা তোমাদের ক্লাসরুমে ক্লাস নিতে পারছি না। তোমরা বাসায় আছো, ক্লাসগুলো হচ্ছে না। হ্যাঁ, ক্লাসগুলো যাতে তোমাদের যাতে পড়ালেখাটা একেবারে ক্ষতিগ্রস্ত না হয়ে যাও, পড়ালেখার ক্ষেত্রে পিছিয়ে না পড়ো, সেই লক্ষ্যে কিন্তু এই যে ঢাকা কলেজে সুযোগ্য অধ্যাপক প্রফেসর নেহাল আহমেদ স্যারের নির্দেশনায় আমাদের এই অনলাইন ক্লাস শুরু হয়েছে। এবং যার কথা না বললেই না, আমাদের বিভাগীয় প্রধান প্রফেসর কামার আফরোজ ম্যাডামের সার্বিক তত্ত্বাবধানে আমরা এই ক্লাসগুলো তোমাদের জন্য নিচ্ছি। আমরা জানি যে অনলাইন ক্লাসে তোমরা সবাই একটা টাইমে অ্যাটেন্ড করতে পারছো কিনা সেটা আমরা জানি না, কিন্তু আমরা চেষ্টা করছি যে তো ক্লাসগুলোর মাধ্যমে তোমাদেরকে কিছুটা হলেও আমরা পড়ালেখার মাঝে পড়ালেখাটা তোমাদের কন্টিনিউশনটা থাকবে, পড়ালেখার ইয়াতে তোমরা একেবারে পিছিয়ে যাবে না। আমরা আশা করব যে আমরা আন্তরিকতা সহকারে তোমাদের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব, এবং আমরাও চাবো যে তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। প্রত্যেকটা ক্লাস যদি কখন অসম্ভব হয়, মানে সেই ক্লাসটা অ্যাটেন্ড করতে না পারো, পরবর্তীতে অবশ্যই দেখে নিবে। এবং তোমাদের এই ক্লাসগুলো তোমাদের জন্য কিছুটা হলেও আশা করি উপকারে আসবে, ঠিক আছে? আর যেটা হচ্ছে যে বাসায় থাকো, নিরাপদে থাকো, খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না, ঠিক আছে? বাইরে যদি যাও অবশ্যই গ্লাভস মাস্ক পরতে হবে, এবং সোশ্যাল ডিস্টেন্স অবশ্যই মেনটেন করতে হবে। খুব সম্ভবত আমরা পিকে চলে গেছি, আশা করছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা সবাই আবার আগের মতো ক্লাসরুমে ফিরে যেতে পারবো। সব পরিস্থিতি ইনশাল্লাহ স্বাভাবিক হবে। সবাই সবার আপনজন নিয়ে সুস্থ থাকো, নিরাপদে থাকো, ভালো থাকো। সবাই সবার জন্য দোয়া করবে। তোমাদের জন্য আমার অনেক দোয়া এবং শুভেচ্ছা রইল। ভালো থাকো। আল্লাহ হাফিজ।